একটা বিষয় কি আমরা খেয়াল করেছি, আমাদের দেশের উর্বর কৃষি জমি কিন্তু খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। এই যে একটা বড় সংকট, এটা মোকাবেলা করতেই কিন্তু সরকার একটা যুগান্তকারী নতুন অধ্যাদেশ এনেছে। চলুন আজ আমরা এই নতুন আইনটা নিয়েই কথা বলবো। দেখব এটা কিভাবে আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু তার আগে মূল প্রশ্নটা হলো, আসলেই কি বাংলাদেশের কৃষিজমি এত আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে? সত্যি বলতে এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নতুন আইনটার আসল দরকারটা কোথায় এবং আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিটাও এই। আসলে হয়েছে কি, অপরিকল্পিতভাবে জমির ব্যবহার বদলে ফেলাটা দেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা যে শুধু আমাদের খাদ্য নিরাপত্তার উপর চাপ তৈরি করছে তাই নয়, আমাদের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি। আর এই জটিল সমস্যাটার সমাধান করতেই কিন্তু এই নতুন পদক্ষেপ। আর এই সমাধানের নামই হল ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ। এর প্রধান লক্ষ্য কিন্তু দুটো: এক, ভূমির একটা পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা, আর দুই, যেটা সবচেয়ে জরুরি, আমাদের কৃষি জমিকে যে কোনো মূল্যে রক্ষা করা। আচ্ছা, চলুন এবার এই পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। সরকার ঠিক কিভাবে সারা দেশের ভূমি ব্যবস্থাপনায় একটা বড় পরিবর্তন আনতে চাইছে? এর মূল ভিত্তিটাই হলো একটা দেশব্যাপী জোনিং ম্যাপ। এখন এই ভূমি জোনিং জিনিসটা কি? খুব সহজ করে বললে, কোন জমিটা ঠিক কী কাজে ব্যবহার করা যাবে সেটা আগে থেকেই একদম নির্দিষ্ট করে দেওয়া। এর ফলে কি হবে? সব ধরনের উন্নয়ন একটা গোছানো পরিকল্পনার অধীনে চলে আসবে, যে যার মতো যা খুশি করতে পারবে না। আর এই প্রকল্পের পরিধি যে কতটা বিশাল তা শুনলে অবাক হতে হয়। পুরো দেশের প্রতিটি ইঞ্চি জমিকে ম্যাপ করে মোট 18টা আলাদা আলাদা ভাগে ভাগ করা হবে। মানে প্রথমবারের মতো পুরো দেশের ভূমির একটা সম্পূর্ণ ডিজিটাল চিত্র আমাদের হাতে আসবে। একবার ভেবে দেখুন কি অংচম পরিমাণ তথ্য এখানে থাকবে। এই 18টি জোনকে আবার বোঝার সুবিধার জন্য কয়েকটা বড় গ্রুপে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, কিছু জমি থাকবে শুধু চাষাবাদের জন্য, কিছু থাকবে বসবাসের জন্য, আবার কিছু ব্যবসার জন্য। এর পাশাপাশি কিন্তু প্রকৃতিকে রক্ষা করার জন্যও একদম আলাদা জোন থাকছে, যেমন নদী, বন, জলাশয় আর পাহাড়। এই পরিকল্পনাটা যে কতটা গোছানো তা এটা দেখলেই বোঝা যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় একটা কাজ, এটা সম্পূর্ণ হবে কিভাবে? চলুন পুরো প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক, যেখানে কিন্তু সাধারণ মানুষেরও অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ স্বচ্ছ। প্রথমে একটা খসড়া ম্যাপ সবার জন্য প্রকাশ করা হবে। এরপর সাধারণ মানুষ সেই ম্যাপের ওপর তাদের মতামত বা কোনো আপত্তি থাকলে সেটা জানানোর সুযোগ পাবে। একটা বিশেষ কমিটি সেই আপত্তিগুলো ভালো করে দেখবে এবং তারপর সব ঠিকঠাক করে চূড়ান্ত ম্যাপ প্রকাশ করা হবে। আর এটা কিন্তু একবার বানিয়েই শেষ নয়, কারণ সময়ের সাথে সাথে তো দেশের চাহিদাও বদলায়, তাই না? তাই স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে প্রতি 10 বছর পর পর এই ম্যাপটা আপডেট করারও পরিকল্পনা আছে। এতে করে ম্যাপটা সবসময় আধুনিক আর নির্ভুল থাকবে। এবার আসা যাক এই আইনের সবচেয়ে জরুরি আর মূল অংশে। অধ্যাদেশটার প্রধান উদ্দেশ্যই হল আমাদের কৃষি জমিকে বাঁচানো। চলুন দেখি এর জন্য ঠিক কি কি কড়া নিয়ম এখানে আনা হয়েছে। এখানে বেশ কয়েকটা কঠোর নিয়ম আছে। যেমন, যে জমিতে বছরে 2 বা 3 বার ফসল হয় সেই জমি কোনোভাবেই অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আবার কৃষি জমির সবচেয়ে উর্বর যে অংশ, মানে ওপরের মাটি বা টপ সয়েল, সেটার বিক্রি বা অন্য কোথাও সরানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো উন্নয়ন প্রকল্পের নামেও এখন থেকে আর জলাশয় ভরাট করা বা পাহাড় কাটা চলবে না। সোজা কথায়, আমাদের খাদ্য উৎপাদনের যে মূল ভিত্তি, সেই কৃষি জমিকে যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। আইন তো বানানো হলো, কিন্তু কেউ যদি না মানে তখন কি হবে? এই অধ্যাদেশে কিন্তু আইন অমান্যকারীদের জন্য বেশ কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, যা এই আইনটার গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আইন না মানলে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা আছে। যেমন ধরুন, অনুমোদন ছাড়া কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করলে 1 বছর পর্যন্ত জেল হতে পারে। আর অপরাধ যত গুরুতর, শাস্তিও তত বেশি। সবচেয়ে গুরুতর অপরাধ, যেমন বিশেষ কোনো কৃষি অঞ্চলের ক্ষতি করলে, শাস্তি হতে পারে 3 বছরের জেল আর 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। বিশেষ করে টপ সয়েল বা জমির ওপরের উর্বর মাটি রক্ষার ব্যাপারে কোনো রকম ছাড় নেই।
এই মাটি অবৈধভাবে বিক্রি করলে বা সরালে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার মতো কঠিন বিধান রাখা হয়েছে। আর দেশের সবচেয়ে উর্বর আর গুরুত্বপূর্ণ যে কৃষি অঞ্চলগুলো, সেগুলোকে বাঁচানোর জন্য রাখা হয়েছে সবচেয়ে কঠোর শাস্তি। এই বিশেষ কৃষি অঞ্চলের কোনো রকম ক্ষতি করলে জরিমানা হতে পারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত। তবে এখানেই কিন্তু শেষ না। জরিমানা বা জেলের পাশাপাশি আইন অমান্যকারীকে কিন্তু আদালত নির্দেশ দিতে পারে যে ক্ষতিগ্রস্ত জমিকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে শুধু শাস্তি দেওয়া হচ্ছে না, বরং যে ক্ষতিটা করা হয়েছে সেটা পূরণ করে প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনারও ব্যবস্থা রাখা হয়েছে। সব কিছু তো জানা হলো, কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়। এই যে এত বড় একটা পরিকল্পনা, এত নিয়মকানুন, এগুলো কি আসলেই আমাদের দেশের বিশ্বন্য জমি আর ভবিষ্যৎকে রক্ষা করতে পারবে? এর সাফল্য নির্ভর করছে এর সঠিক বাস্তবায়নের ওপর, যার উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।